সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের যোদ্ধা এবং দি পলিটিক্যাল ড্রামার পক্ষ থেকে আজকের লাইভ প্রোগ্রামে। আপনারা জানেন যে সমসাময়িক বিষয় আমাদের রাজনৈতিক যে পরিস্থিতি সেগুলো নিয়ে বিশ্লেষণ এবং আলোচনার জন্য আমাদের সঙ্গে আ বিভিন্ন লাইভে যুক্ত থাকেন আমাদের কিছু অতিথি যাদের কথাগুলো আমাদেরকে ঋদ্ধ করে, আমাদেরকে তথ্য উপাত্ত দিয়ে বিশ্লেষণে সহায়তা করে। তো আজকে আমাদের আলোচনার মূলত বিষয় হচ্ছে মোহাম্মদ ইউনূসের আমেরিকা যাত্রা এবং অন্যান্য প্রসঙ্গ। তো এর আগে ইউনূসের যে ৮ টার মতো বিদেশ সফর নিয়ে আমরা বারবার আলোচনা করেছিলাম, সেখানে আমাদের প্রাপ্তির হিসেবে কি জমা হলো? প্রাপ্তির হিসেবে আসলে শূন্য ছাড়া তেমন কিছু পাইনি এবং যা হয়েছে সেটা বাংলাদেশের জন্য অসম্মানজনক। যা আমরা দেখেছি সর্বশেষ আ লা ইয়েতে ব্রিটেনে যাওয়া তার, সেখানে অনেক চেষ্টা করেও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পারা, বারবার ব্যর্থ হয়ে ফিরে আসা। এটা বাংলাদেশের জন্য লজ্জার। তো এখন সে যাচ্ছে আমেরিকায়। আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঠিক ওয়ালি আসিফ ইনান, যিনি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে আ দায়িত্ব পালন করছেন। এবং ইনান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। এবং আমাদের সঙ্গে রয়েছেন নাহিদ এনাসের ইয়াসমিন আপা, যিনি টেক্সাস মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, একজন মুজিব সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছেন। আপা, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে। ধন্যবাদ। আমি শুরুতে একটু ইনান আপনার কাছে জানতে চাই একটা ব্যাপার, যে মোহাম্মদ ইউনূসের বিদেশ সফর মানে শুধু আমেরিকা না, তার যে বিভিন্ন সময়ে যে বিদেশ সফরগুলো আমরা দেখেছি এবং সেগুলো নিয়ে প্রেস উইং এর বিভিন্ন ধরনের বক্তব্য, তারপরে যেরকম এর আগে মালয়েশিয়া থেকে দেখলাম মালয়েশিয়ার সরকার পর্যন্ত প্রতিবাদ জানিয়েছে যে মোহাম্মদ ইউনূসের পেজ থেকে যে মিথ্যাচার করা হচ্ছে মালয়েশিয়া তার সফরের অর্জন নিয়ে। তো এই সফরগুলোকে আপনি কিভাবে দেখছেন মূলত? জি, ধন্যবাদ। আমি মূলত এই ধরনের রাষ্ট্রীয় সম্পদের অপচয়কে প্রবলভাবে ঘৃণা করি। আমরা যারা তরুণ সমাজ, ছাত্র সমাজ, আমরা বিশ্বাস করি যে ইউনূসের মতো একজন ভণ্ড, প্রতারক, চাটুকার, আ সর্বদা মিথ্যা কথা বলা একজন মানুষ, তিনি এই যে বিভিন্ন আ রাষ্ট্রীয় সফরের নামে ওনার ব্যক্তিগত বিজনেস ট্যুর, আমি মূলত কর্পোরেট বিজনেস ট্যুরই বলব। ওনার ইউনূস সেন্টার আড়ালে উনি যে বিভিন্ন ব্যবসা বৈশ্বিকভাবে উনি এই যে বাংলাদেশের ক্ষমতা অবৈধভাবে জবরদখল করে অবৈধ প্রধান উপদেষ্টা হওয়ার মধ্য দিয়ে উনি যে ওনার নিজস্ব গ্রামীণ পরিবারের ব্যবসাকে সম্প্রসারিত করছেন এবং এই লক্ষ্যেই মূলত উনি বিভিন্ন দেশ সফর করেন এবং এই সফরের ক্ষেত্রে উনি রাষ্ট্রীয় সফর নাম দিয়ে মূলত রাষ্ট্রের পয়সাকে অপচয় করে উনি রাষ্ট্রীয় ক্ষমতাটাকে কাজে লাগিয়ে ওনার ব্যবসাগুলোকে সম্প্রসারিত করেন। এবং সম্প্রতি যে বিষয়টি জাতিসংঘ সফর, এখানে আপনারা দেখেছেন কতটা অথর্ব, ভণ্ড এবং কপট একজন মানুষ হতে পারে, যে সে রাষ্ট্রীয় একটি সফরের নাম করে সে বিএনপি, জামাত এবং এনসিপির সরাসরি রাজনৈতিক দলের লোকজন নিয়ে সে সফর করছে এবং এটাকে সে খুব গর্বের সহিত ফলাও করে প্রচার করছে। এর থেকে লজ্জার আর কি হতে পারে? আমার কাছে খুব অবাক লাগে, আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বিভিন্ন ছেলে মেয়েরা যারা একেবারেই জেনারেল স্টুডেন্টস, তারা মির্জা ফখরুল সাহেবের বিভিন্ন অবয়ব এআই দিয়ে তৈরি করে তারা কিন্তু বডিগার্ড হিসেবে মির্জা ফখরুলকে আখ্যায়িত করছেন। তো মির্জা ফখরুল একজন লার্নেড মানুষ, এডুকেটেড মানুষ, দেশ বিরোধী হোক বা পক্ষের হোক, একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র রাজনীতিবিদ বাংলাদেশের। তো উনার মতো একজন মানুষ এই আগাগোড়া ভণ্ড ইউনূসের বডিগার্ড হয়ে মানে ছেলেপেলে লিখছে ফেসবুক বা বিভিন্ন ইনস্টাগ্রাম, টুইটারে আপনারা দেখে থাকবেন বডিগার্ড লাভলি সিং। অর্থাৎ মির্জা ফখরুলকে সালমান খানের একটি জনৈক চরিত্র লাভলি সিং বডিগার্ড, সেই চরিত্রে ছেলেপান আজকে আখ্যায়িত করছে। তা মির্জা ফখরুল বিএনপির মহাসচিব থেকে বডিগার্ড লাভলি সিং এর রূপান্তর হলেন, এটি ওভারঅল আমাদের জাতীয় রাজনীতির জন্য খুবই লজ্জার। আমরা বিএনপির জেনারেল সেক্রেটারি মহাসচিব মির্জা ফখরুলকে সম্মান করি, কিন্তু ওনার বডিগার্ড লাভলি সিং হওয়াকে আমরা কোনোভাবেই বাংলাদেশের রাজনীতির জন্য কোনো শুভ সংকেত নয়, বরং অশনি সংকেত হিসাবে দেখছি। এবং জামাতের যে নেতা ভদ্রলোক গেলেন, ওনার সাথে আসলে ওনারাও বা কি বুঝাতে চাচ্ছেন? আর এনসিপির আক্তার, সে আমার আইন বিভাগের, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের জুনিয়র, সে যেই ঘটনার সম্মুখীন হলো, এটি তো আসলে হওয়ারই কথা। এটি এখন হয়তোবা লন্ডনে হচ্ছে, এটি নিউ ইয়র্কে হচ্ছে, ২ দিন পর এটি ঢাকায় হবে, তারপর দিন এটি গাইবান্ধায় হতে পারে, তারপর বরিশালে হতে পারে, চট্টগ্রামে হতে পারে, সিলেটে হতে পারে। এটি বহির্বিশ্ব দেশ, সব জেলায় জেলায় এই যে এনসিপি এবং ভুয়া সমন্বয়ক, চাটুকার, প্রতারক, এদের পরিণতি এই পচা ডিম। এনসিপির ভবিষ্যৎ পরিণতি পচা ডিম, এতে আর কোনো সন্দেহ নেই। এবং এই পচা ডিমের সাথে মিলে গিয়ে
ওই যে বলে না যে এক পাতিল দুধে এক ফোঁটা সামান্য বিশেষ জিনিস দুধটা নষ্ট হয়ে যায়। তো বিএনপি বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এরা এই যে দেশ ধ্বংসের যে কালিমা তাদের নিজেদের গায়ে মেখে নিল, এর মধ্য দিয়ে তাদেরও এই পচা ডিমের পরিণতি বহন করার দিকে আস্তে আস্তে এগোতে হবে। এবং এই যে ইউনূসের যে বিদেশ সফরগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ বিক্ষুব্ধ জনতা। এরা কিন্তু আওয়ামী লীগের হয়ে, ছাত্রলীগের হয়ে কিংবা শেখ হাসিনার হয়ে এরা কোথাও প্রতিবাদ করতে গিয়েছে। বিষয়টি শুধু এমন নয়। আপামর জনসাধারণ যারা প্রবাসী, যারা বাঙালি তারা কিন্তু আজকে ক্ষুব্ধ, বিক্ষুব্ধ। তাদেরকে যে ভুল বোঝানো হয়েছে মেটিকুলাস ডিজাইন এর মধ্য দিয়ে এদেশের ছাত্র জনতা, শিক্ষক, তরুণ সমাজ, পাশাপাশি আমাদের বৈদেশিক যারা রয়েছেন, প্রবাসী বাঙালি যারা রয়েছেন, যাদের রেমিটেন্স এর মূল্যবান টাকা, আই রেসপেক্ট আ লট। আমি যারা আমাদের বিদেশে কাজ করেন, বিদেশে থাকেন, বিদেশে নানান পেশার সাথে সম্পৃক্ত থেকে দেশে আজকে কাজ করছেন, দেশের জন্য কাজ করছেন, দেশে আজকে রেমিটেন্স পাঠাচ্ছেন, তাদের রেমিটেন্স এর টাকায় আমাদের দেশ উন্নত হচ্ছে। আমি তাদেরকে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করি, রেসপেক্ট করি এবং আমি সবসময় তাদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের, ছাত্রলীগের, শেখ হাসিনার এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান সবসময় রয়েছে, ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আপনারা জানেন আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আমাদের যারা প্রবাসী ভাই বোন বন্ধু রয়েছেন তাদের সকলকে খুবই সম্মান করে। তো তার একজন কর্মী হিসেবে আমিও সম্মান করি। তো আজকে কিন্তু এই যে যারা আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা রয়েছেন তারা কিন্তু খুবই ক্ষুব্ধ, বিক্ষুব্ধ। তাদেরকেও ওই জুলাই আগস্ট আন্দোলনের সময়, জুলাই আগস্ট জঙ্গি উত্থানের সময় মেটিকুলাস ডিজাইন এর মাধ্যমে ভুল বোঝানো হয়েছিল। বিভিন্ন ভুয়া গুজবীয় তথ্য উপাত্ত ছড়িয়ে তাদেরকেও এই ডিজাইনের মধ্যে অ্যাকোমোডেট করা হয়েছে। তারা কিন্তু আজকে তাদের সেই ভুলগুলো বুঝতে পারছে। দে আর ফিলিং চিটেড। তারা আজকে প্রতারিত অনুভব করছে। এখানে নাহিদা নেসার ইয়াসমিন আপা আছেন। উনি দুঃসময়ের ছাত্রলীগ নেত্রী। সেই ৭৫ পরবর্তী সময় উনার নেতৃত্ব দিয়েছেন। এরপর উনি উনার সরকারি চাকরি ছেড়ে দিয়ে বিদেশ ভুগিয়ে পাড়ি জমিয়েছেন। তো আপারা আরো যেহেতু উনি টেক্সাসে আছেন যতদূর আমি জানি, ওনারা আরো ভালো বলতে পারবেন। বিদেশে থাকা কিন্তু শুধু আওয়ামী লীগ না। আমি বারবার বলছি এখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ দলীয় কোনো বিষয় নেই। ইট ইস টোটাল এ ম্যাটার অফ ন্যাশনালিটি। এটা বাঙালিয়ানার বিষয়, বাংলাদেশী অস্তিত্বের বিষয়। বাংলার মা মাটি মানুষের অস্তিত্বের বিষয়। তো প্রতিটা বিদেশে থাকা মানুষই অনুভব করছে যে আমরা সেই জুলাই আগস্টে চিটেড হয়েছিলাম, আমরা প্রতারিত হয়েছি, আমাদেরকে ভুলভাল ব্যাখ্যা দিয়ে ভুল বোঝানো হয়েছে এবং আমাদের সাথে অন্যায় করা হয়েছে এবং তারা কিন্তু এই অন্যায়ের প্রতিবাদটা করছে এবং তারা আজকে দেখতে পাচ্ছে যে একটি সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বরণ বাংলাদেশ কিভাবে একটি ধ্বংসপ্রাপ্ত রাজ্যে পরিণত হলো, ধ্বংসপ্রাপ্ত অবকাঠামোয় পরিণত হলো। এটি কিন্তু তারা দেখতে পাচ্ছে, অনুভব করছে, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তাদেরকে স্বপ্ন দেখানো হয়েছিল যে বাংলাদেশ হবে আমেরিকা, বাংলাদেশ হবে সিঙ্গাপুর। কিন্তু তারা দেখলেন যে বাংলাদেশের যে বিমান তাদেরকে নিয়ে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ইউনূস যাত্রা করালেন, সেই বিমান কিন্তু লন্ডন, নিউ ইয়র্ক কিংবা সিঙ্গাপুরে অবতরণ করলো না। সেই বিমান অবতরণ করলো কঙ্গো, সোমালিয়া, ঘানা কিংবা মোগাদিসু অথবা সেই আফগানিস্তানের যে বাগরাম এয়ারবেস, ধরে নিলাম সেই যুদ্ধ বিধ্বস্ত বাগরাম এয়ারবেস, ধরেন এইরকম একটা জায়গায় ইউনূস কিন্তু বাংলাদেশের এই উন্নয়নের বিমানটাকে নিয়ে অবতরণ করালেন। শেখ হাসিনা কিন্তু এইসব এই ভুয়া গালগপ্প স্বপ্ন দেখেনি। শেখ হাসিনা বারবারই বলতেন যে আমি বাংলাদেশকে ২০৪১ সালে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করব। এই পর্যন্ত আপনারা আমাকে সময় দিন, কাজ করুন, অপেক্ষা করুন। আর জনগণের ভোটের প্রতি ওনার সবসময় আস্থা ছিল, বিশ্বাস ছিল। উনি সেভাবেই কাজ করছেন। যে শেখ হাসিনা অন্তত বাংলাদেশটাকে মালয়েশিয়া পর্যন্ত নেওয়ার, কুয়ালালামপুর পর্যন্ত নেওয়ার একটা বিমান নিয়ে এগোচ্ছিলেন। তো সেই বিমানকে এই যে সিঙ্গাপুর, আমেরিকা, লন্ডন নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়ে ইউনূস সাহেব যে কঙ্গো, ঘানা, সোমালিয়া, মোগাদিসুতে অবতরণ করালেন, এটি তো কোনোভাবেই আমাদের প্রবাসী বাঙালিদের ক্ষেত্রে সুখকর নয়। এবং যেহেতু সুখকর নয়, তারা যেহেতু প্রতারিত হয়েছেন, ভণ্ডামির শিকার হয়েছেন, ইউনূসের যে ভণ্ডামি ব্যবসা এটি শুধু এখন গ্রামীণ ব্যাংক কিংবা এই গ্রামীণ মহিলাদের সুদের বলি বানিয়েই ক্ষান্ত নয়, এটি সমগ্র বাঙালিদেরকে, জাতিগতভাবে বাংলাদেশীদেরকে এই যে ওনার পাঠার বলি, যেটাকে আমরা বলি পাঠার বলি বানানো, যেটাকে তুরুপের তাস বানিয়ে উনি সবার সাথে একটি গেম খেলে, একটি নাটক খেলা খেলে আজকে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন। এটির বহিঃপ্রকাশ হচ্ছে আজকে ডিম থেরাপি। এই যে আমরা দেখতে পাচ্ছি আজকে বিশ্বের বড় বড় দেশগুলোতে আমাদের প্রবাসী বাঙালিরা ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গদের উপরে ডিম ছুটছে। এটি কিন্তু আসলে কোনো দলীয় বিষয় নয়, এটি রাষ্ট্রীয় বিষয়, এটি জাতির বিষয়, এটি নিজেদের দেশকে রক্ষার বিষয়, আমার মাটি আমার মাকে পাকিস্তান হতে না দেওয়ার বিষয়। সুতরাং এই বিষয়ে আমরা প্রবাসী বাঙালি ভাইদের সাথে আছি, আমাদের বোনদের সাথে আছি। আপনাদের এই ধরনের যেকোনো প্রতিবাদী কর্মসূচিতে, কার্যক্রমে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগের সমর্থন সবসময় ছিল, আছে এবং থাকবে। দেশ রক্ষার যেকোনো আন্দোলনে যে কারো সাথে
আমরা সবসময় কাঁধে কাঁধ রেখে হাতে হাত মিলিয়ে লড়াইয়ের ব্রত ধারণ করি এবং লড়াইয়ের মানসিকতা ধারণ করি এবং আমরা বিশ্বাস করি যে প্রবাস থেকে ইউনূস বিরোধিতার এই যে পচা ডিম থেরাপির যাত্রা শুরু হয়েছে সেটি অচিরেই ঢাকা থেকে শুরু করে দেশের জেলায় জেলায় চলমান থাকবে এবং নিশ্চয়ই এটার ধারাবাহিকতা আমরা দেখতে পাবো। আমি একটু ইয়ের কাছে নাদিয়া আপার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে মোহাম্মদ ইউনূসকে মানে সে গ্রামীণ ব্যাংক, সে ক্ষুদ্র ঋণের জায়গায় তার যে গ্রহণযোগ্যতার জায়গা, আসলে প্রত্যেকটা মানুষের তো সেক্টর আলাদা। যেরকম সাকিব আল হাসান অনেক ভালো একজন ক্রিকেটার, অলরাউন্ডার একজন ক্রিকেটার। এখন তাকে যদি বলা হয় যে কারো একটা সামান্য ফোড়ার অপারেশন করবার জন্য দায়িত্ব দেওয়া হবে, এটা পৃথিবীর কেউ মানবে না, কারণ সে ডাক্তার না। তো সেই জায়গা থেকে মোহাম্মদ ইউনূস একজন ক্ষুদ্র ঋণের ব্যবসায়ী হিসেবে আন্তর্জাতিকভাবে সমাদৃত, কিন্তু রাজনৈতিকভাবে এই যে তাকে মনে করেন আন্তর্জাতিক খেলোয়াড়, এটা ওটা মানে পুরো বিশ্বের কিছু একটা ভেবে নিয়েছিল বাঙালি। তারপর আমরা দেখলাম প্রতিনিয়ত যেই দেশে গিয়েছে সেই দেশের কপাট মুখের উপরে বন্ধ করে দেওয়া হয়েছে তার, কারণ রাজনৈতিক অঙ্গনে মোহাম্মদ ইউনূসের গ্রহণযোগ্যতা জিরো। বরং রাজনীতি আসার আগে যতটুকু সম্ভাবনার জায়গা ছিল, আসার পরে পুরো পৃথিবী বুঝে গেছে যে এই অথর্বকে দিয়ে আসলে কোনো কাজ সম্ভব না। তো এই জায়গাটা দাঁড়িয়ে আপনারা যারা প্রবাসীরা রয়েছেন বা প্রবাসে থেকে যারা বাংলাদেশের পক্ষে কাজ করে যাচ্ছেন, তো এই ইউনূস গ্যাংয়ের যে অপকর্ম সমূহ, তার যে দেশ বিরোধী চক্রান্ত, তার যে পাকিস্তানিদের সঙ্গে হাত মিলিয়ে যে ষড়যন্ত্রের কাজ করা, এইটার বিরুদ্ধে আপনারা কোন ধরনের অবস্থানগুলো নিচ্ছেন? আমি যদিও জানি আপনি একটা মামলাও করেছেন ইউনূসের বিরুদ্ধে, মামলার তো সেই জায়গা থেকে আমি একটু জানতে চাই যে আপনার কর্মপরিকল্পনাগুলো আন্তর্জাতিক মহলকে সচেতন করার জন্য ইউনূসের ব্যাপারে। অনেক ধন্যবাদ দ্য পলিটিক্যাল ড্রামা এবং সময় যোদ্ধাকে এবং সেই সাথে সাদাত রাসেল এবং আজকে আমার সাথে আমার ছোট ভাই বলবো শেখ ইনানকে অনেক ধন্যবাদ যে এই প্রতিকূল মুহূর্তে ওরা এখনো ওদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে। সাদাত রাসেল, আপনার একটা কথায় আপনি বললেন একটু আগে যে আমরা তার ডক্টর ইউনূসের যে পজিশনটা কেন সে কোথাও সমাদৃত হচ্ছে না। সবচেয়ে প্রথম কথা হচ্ছে একজন মানুষ একটা ক্ষমতা জোর করে নিয়ে নিয়েছে, কোনো বৈধ না। একটা শব্দ, প্রথম শব্দটাই আমরা বুঝতে পারি যে একটা অবৈধ মানুষ। একটা দেশকে চালানোর জন্য জনগণের ম্যান্ডেট নিতে হয়, নির্বাচন করতে হয়, সেই জায়গায় সে কোনো কিছু করেনি। একটা বিশেষ গোষ্ঠীর সহায়তায় তার মেটিকুলার ডিজাইনের মাধ্যমে সে আমাদের দেশে উপনীত হয়েছেন, যার জন্য প্রথম বাক্যে যে সমস্ত জায়গাতে সমাদৃত হচ্ছেন না, প্রথম কারণটা হচ্ছে তার একটা লিগ্যাল কোনো পজিশন নেই। একটা দেশ অন্য দেশের রাষ্ট্রপতি অথবা রাষ্ট্রপ্রধানকে কেন মান্য করেন? কারণ তারা রাজনৈতিকভাবে অথবা তারা লিগ্যাল ওয়েতে একটা পজিশন নিয়ে থাকেন। ডক্টর ইউনূসের সেই কোনো পজিশন নাই। এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশকে সারা পৃথিবীর সবাই চেনে, কারণ আমরা যে জায়গার থেকে এসে আমরা একটা অনেক বড় সে জিরোর থেকে আমরা একটা বলতে পারেন আমরা হিরোতে পরিণত হয়েছি, অথবা জিরোর থেকে আমরা 100-এ চলে গিয়েছি। অথবা এই ব্যাপারটায় যার সবচেয়ে অবদান ছিল আমাদের দেশ নেত্রী শেখ হাসিনার, অতএব সারা পৃথিবীর লোক তাকে চেনেন, ডক্টর ইউনূসকে চেনেন না। এবং বিশেষ করে উনি আসার পরে আমার দেশকে যে অবস্থায় ফেলেছেন, আমাদের মুক্তিযোদ্ধা, আমাদের টিচার, আমাদের ডাক্তার, নার্স, আমলা, আমাদের শিক্ষাবিদ, এদেরকে যে হেনস্থা করছেন, হত্যা করছেন, এই একটা বিষয় সবার কাছে পরিষ্কার। হয়তো প্রথম দিকে শুধু আমাদের কাছে পরিষ্কার ছিল, কিন্তু এখন সারা বিশ্বের কাছে পরিষ্কার যে একটা সাজানো গোছানো দেশকে উনি ধ্বংসের মুখে দিয়েছেন। এটা হচ্ছে প্রথম জিনিস, যার জন্য ওনার কোথাও উনি সমাদৃত হচ্ছেন না। আর দ্বিতীয় জিনিস হচ্ছে এই মুহূর্তে সারা পৃথিবীতে, আমি শুধু যুক্তরাষ্ট্র বলি না, সারা পৃথিবীর মানুষ তাদের হৃদয়ের মনের কথা বলছে, যেটা সত্যটা। একটু আগে ইনান বলল যে সত্যটা আমরা প্রথমে জানতে পারিনি, কারণ একটা মিথ্যার আবরণ দিয়ে ঢাকা ছিল। আর সেটা যখন মানুষের কাছে, সবার কাছে পরিষ্কার হয়ে গিয়েছে, আর এই মুহূর্তে যখন ডক্টর ইউনূস আসছেন, উনি যদি একটা সঠিক সরকার হতো কারো কোনো আপত্তি ছিল না। সবচেয়ে বড় কথা, উনার আশেপাশে যারা আসছেন, উনি যাদেরকে নিয়ে আসছেন, তাদেরই বা ভূমিকাটা কি আমাদের দেশের ব্যাপারে? তাদের নিজস্ব কোনো অল্প বয়সী বাচ্চা 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 ছেলে মেয়েগুলিকে নিয়ে উনি উনার উপদেষ্টা বানিয়ে কাজ করছেন। আসলে কি একটা দেশের জন্য এটা দরকার? এটা একেবারে কোনো ভাবে মানানসই হয় না। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, উনি আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়েছেন। আর যারা ধ্বংসকারী তাদেরকে কেউ কখনো, এবং আল্লাহ স্বয়ং তাকে পছন্দ করেন না। আর সেই হিসেবে আমরা বাংলাদেশের মানুষ
আমি বিদেশে থাকি, কিন্তু আমার গোড়াটা অবশ্যই বাংলাদেশে। আর আমি কখনোই চাইবো না আমার এই সোনার বাংলাকে কখনো ধ্বংসাত্মক কেউ পরিণত করুক। আর যে ব্যক্তি পরিণত করছে সেটা হচ্ছে ডক্টর ইউনূস। আর সেই হিসেবে চিন্তা করে আপনি দেখেছেন কয়েকদিন আগে লন্ডনে অসম্ভব সুন্দর একটা প্রতিবাদ হয়েছে, হাজার মানুষ মিলে। কারণ মানুষের মন থেকে যেটা আসে সেটা একটা যুদ্ধে পরিণত হয়। আর ঠিক এইভাবে আমেরিকাতে এইবার, আমি গতবারও গিয়েছিলাম, তখন আমাদের আসলে হঠাৎ করে উনি চলে এসছেন অল্প সময়, বাট এইবার সারা আমেরিকাতে বিভিন্ন স্টেট থেকে যে যেখানে আছে, এটা যদি কেউ বলে শুধু আওয়ামী লীগ ছাত্রলীগ, তাহলে ভুল হবে না। আমরা যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করি, প্রথম কথা আমি আমার 52, আমার 71 সবকিছু মিলানো, যাদের ভেতরে যে এই রক্তের ধারা প্রবাহিত, তারা সবাই এই মুহূর্তে নিউ ইয়র্কে। আর কিছু জিনিস আপনি কাউকে জোর করে এনে কোনো কিছু জয় বাংলা বলানো সম্ভব না। আজকে যারা জয় বাংলা বলছে, যারা ইউনিসের বিরুদ্ধে কথা বলছে, তারা প্রত্যেকেই বাংলাদেশকে ভালোবাসে। কে চাইবে না তার দেশটাকে উন্নত করতে? আর সেই কারণে এরকম একটা নিচু মনের একটা, যার রক্তে এখনো পাকিস্তানের রক্ত চলছে, সেই লোকটাকে আমরা কি করে মানি? আর প্রথমে আমি বললাম যে একটা অগণতান্ত্রিক অবৈধ সরকার, তার একটাই তো পরিচয়, তো তার তো কোথাও জায়গা হওয়ার কথা না। এখন সে যেহেতু একটা ক্ষমতায় বসে আছে, সেটাকে সে অবৈধভাবে ব্যবহার করছে, অগণতান্ত্রিক ভাবে দেশের সম্পদ নষ্ট করছেন। এর আগে সবাই কি বলতো, আমাদের অন্যান্য দলরা বলতো, আপা আমাদের প্রধানমন্ত্রী এখানে এসছেন, কথা বলেছেন, তারা বলেছেন অনেক পয়সা খরচ করে। একটা মানুষ, একটা দেশের বৈধ প্রধানমন্ত্রী, তার যতটুকু রাইট আছে ডক্টর ইউনূসের সেটুকু নাই। আর আর উনার মতো লোক যদি এত আমাদের নিজস্ব টাকা পয়সা, তার ব্যক্তিগত কারণে, আমি এটাকে ব্যক্তিগত ভাবেই বলবো, আপনি খেয়াল করেন তার নিজস্ব কোনো লোক নেই, তার কোনো ঠিক নেই, সে বিভিন্ন জায়গা থেকে ধার করে তার দল তৈরি করেছেন। একটু আগে ইনান একটা কথা আমি আপনাকে একটু থামাই, এখানে ধার করার প্রসঙ্গে আমি একটু কথা বলতে চাই। আমি আপনার কাছে আবার আসবো এই জায়গাটায়। ইনান ভাই, আমি একটা ব্যাপার, যে এর আগে যখন ইউনূস এক এক জায়গায় গেল, মানে আপা যেটা বলছিলেন যে সেখানে বারবার অপমানিত হওয়া, সেটা রাষ্ট্রীয়ভাবে অপমানিত হওয়া, বিভিন্ন দেশ থেকে, সেই দেশের সরকার থেকে যে অপমানগুলো হয়েছে বিভিন্নভাবে ইউনূস। তো তারপরে এবার হচ্ছে গিয়ে নিয়ে গেল বিএনপি জামাত সবাইকে, যাতে তাদের দলের মানে কর্মীরা অন্ততপক্ষে ওখানে গিয়ে দাঁড়িয়ে ইউনূসকে বাঁচায়। তারপরে পেছনে দরজা দিয়ে পালাতে হয়েছে। কিন্তু বিষয়টা সেটা না। আমার কাছে ইন্টারেস্টিং ব্যাপার বিএনপির এই জায়গাটা একটু হিসেব করি, যে মির্জা ফখরুলের মতো একজন সিনিয়র রাজনীতিবিদ, যাকে নিয়ে আপনিও মানে আপনি তার বিরোধী মানে রাজনীতি করেন, তারপরেও আপনি তাকে কিন্তু সম্মান দিয়ে একটু আগে বললেন তার ব্যাপারে যখন আপনি কথা বললেন। এবং আমরা দেখেছি আমেরিকাতেও ওই যে যারা কি বলে আক্তারকে যারা ডিম ছুড়লো, তারা কিন্তু বলছিল যাতে ইয়েকে না মারা হয়, যারাকে না ডিম মারা হয়। একজন নারী হিসেবে তার যে সম্মানের জায়গাটুকু শেষ পর্যন্ত, আমি আজকে সকালে নিয়ে বলছিলাম যে অন্ততপক্ষে এই সৌজন্যতা বোধটুকু আওয়ামী লীগের কাছে আপনারা শেখেন। তো কারণ যারার যে বাহিনী, যারার যে দল, সেই দল গত 15 মাসে হাজার হাজার ছাত্রলীগের নারী কর্মীদেরকে হেনস্থা করেছে। এমন কোন রকম অপরাধ নাই তাদের উপরে না হয়, মানে করেনি তারা। এই যারাকে পেয়েও বলেছে যারাকে যাতে কেউ আঘাত না করে। মির্জা ফখরুলকে অসম্মান করা হয়নি কোনোভাবে। কিন্তু মির্জা ফখরুল এবং বিএনপি প্রসঙ্গে আমি মূলত প্রশ্নটা করছি যে বিএনপি কি বুঝতে পারছে যে ইউনূস কেন ডিমের ভয় পেলে সেখানে জামাতের নেতাকে বগলে নিয়ে পালিয়ে যায়, এবং কেন মির্জা ফখরুলকে রাস্তায় ছেড়ে দেয় কিছু চ্যাংড়া ছেলেপেলের সঙ্গে ডিম খাবার জন্য? এই যে পুরো প্রক্রিয়াটা, এটার সঙ্গে আমি ডাকসুর ব্যাপারটাকে, ডাকসু নির্বাচন বলে যেই জিনিসটা হলো আর কি একটা, তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? বিএনপির আসলে অবস্থানটা কি দেখছেন আপনি এই সরকারে? জি, দেখুন, বিএনপি আসলে খুব দুঃখের সাথে বলতে হয়, কেমন যেন যে বলে ছাগলের ৩ নাম্বার বাচ্চা। এই কথাটির সাথে মনে হয় আপনারা অনেকেই পরিচিত হবেন। আমার কাছে মনে হচ্ছে বিএনপি এখন ছাগলের ৩ নাম্বার বাচ্চায় পরিণত হয়েছে। এটা খুব দুঃখজনক, লজ্জাজনক। আমরা আ এই ধরনের পরিবেশ দেখতে চাই না। আজকে দেখেন, আমি খুব আজকে আবেগাপ্লুত হয়ে বলতে চাই, আজকে যদি মির্জা ফখরুলের এই জায়গায় ওবায়দুল কাদের থাকতেন, বিএনপির লোকেরা কিন্তু এখানে বিন্দুমাত্র ছাড় দিত না। আজকে সে বয়স্ক কিনা, মুরব্বী কিনা, সে রাজনীতিতে প্রবীণ একজন মানুষ কিনা, বর্ষীয়ান একজন রাজনীতিবিদ কিনা, এইসব বিষয়ের তোয়াক্কা কিন্তু তারা করতো না। তারা কিন্তু এখানে মির্জা ফখরুলকে আমরা যে সম্মানটুকু দেখিয়েছি, আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির মানুষ, প্রবাসী বাঙালি ভাই বোনেরা, এই সম্মানটুকু হয়তোবা যদি এরা বিএনপি পন্থী বা জামাতপন্থী মানুষ হতেন, ওবায়দুল কাদেরকে
প্রদর্শন করতেন না। তো এটাই হচ্ছে বেসিক পার্থক্য, ভদ্রতার পার্থক্য, শিক্ষার পার্থক্য, আদর্শের পার্থক্য, নীতির পার্থক্য, বাঙালি অবাঙালি হওয়ার পার্থক্য। এবং আরেকটা বিষয় যেটা আমি বলতে চাই যে ইউনূস সাহেব তো ঠিকই আছেন। উনি তো জামাতকে সেভ করে নিয়েই যাবেন। জামাতের নেতাকে তো উনি উনার বগল দাবা করে নিয়ে বের হবেনই। উনার তো মূল কনসার্ন এবং সেফটি হচ্ছে বাংলাদেশ বিরোধী যেই শক্তি, মূল একদম স্পষ্ট যারা বাংলাদেশ বিরোধী শক্তি তাদেরকে এস্টাবলিশ করা, তাদেরকে প্যাট্রোনাইজ করা, তাদেরকে নার্সিং করা, তাদেরকে লালন পালন করা এবং তাদেরকে আদর যত্নে সোহাগ মাখিয়ে বড় করে তোলা। তো এই চেষ্টাটা তো উনি করছেন, করবেন, এটি আলোর মতো স্বচ্ছ স্পষ্ট। এবং এই জায়গাটি দিয়ে আজকে আরো একবার প্রমাণিত হলো যে তিনি কিন্তু জামাতের নেতাদেরকে সাথে নিয়ে গেলেন, ফখরুল সাহেবকে নিলেন না। সুতরাং বিএনপির যদি এখনো বোধোদয় না হয়, বিএনপি যদি এখনো বুঝতে না পারে যে ইউনূস সাহেব কত বড়, হ্যাঁ ইউনূস সাহেব ইন্টারন্যাশনাল খেলোয়াড়। ইন্টারন্যাশনাল খেলোয়াড় কোথায়? ইউনূস সাহেব ইন্টারন্যাশনাল খেলোয়াড় এই যে ঘরের মধ্যে ঘর কিভাবে তৈরি করতে হয়, কিভাবে নষ্ট নোংরা গেম খেলে একটি সুন্দর অগ্রসরমান দেশকে পশ্চাৎপদ দেশে পরিণত করতে, এইসব ক্ষেত্রে উনি এক ধরনের নষ্ট খেলোয়াড়। আমি ইন্টারন্যাশনাল না, নষ্ট খেলোয়াড় বলবো নাকি। এবং বিএনপি কে যে উনি কিভাবে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন, এটি আসলে এখন বিএনপি বোঝা উচিত, তাদের বোধোদয় হওয়া উচিত এবং তাদেরও উচিত দেশের সাথে জনগণের সাথে সোচ্চার হয়ে দেশ রক্ষার আন্দোলনে যোগ দেয় আওয়ামী লীগের সাথে। এটি বিএনপির বাঁচার একমাত্র পথ। না হলে বিএনপি ইতিমধ্যেই যেই ধরনের একটি ভঙ্গুর দলে পরিণত হয়েছে, এই দলটি সামনের দিনে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে বলে আমরা ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে মনে করছি। পাশাপাশি আজকে সেখানে আরেকটি বিষয় রাসেল ভাই আপনি উল্লেখ করলেন যে তাসনিম জারা, সে একজন নারী, সে প্রতিপক্ষ রাজনৈতিক হোক কিংবা বিরোধী রাজনৈতিক হোক অথবা সে দেশ বিরোধী শক্তির হোক না কেন, নারী প্রতি যে একটা সম্মান, একটা মমত্ববোধ, একটা রেসপেক্টফুল জেস্টার, এটি কিন্তু আজকে সেখানে যারা প্রবাসী ভাই বন্ধুরা আমাদের সংগ্রাম করেছেন, প্রতিবাদ জানিয়েছেন, তারা কিন্তু সেটি করেছেন। আপনারা অনেকে শুনেছেন যে কোন এক ভাই সিলেটি হতে পারে, সম্ভবত সিলেটি ভাষায় বলছেন আফাকে 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 না আফাকে না আফাকে ডিমাইরে না, এই ধরনের একটি ভাষা সেই ভাই বলছিলেন বারবার বারবার, আপাকে আপাকে আপাকে। এই যে আপা বোন বলে সম্বোধন করা, এতেও কি তাসনিম জারাদের বোধোদয় হয় না? তাসনিম জারারা কি এখনো উপলব্ধি করতে পারে না ছাত্রলীগের আতিকার সাথে তারা যে কাজটি করেছিল সেটি কত বড় অন্যায় ছিল? এই তাসনিম জারারা কি এখনো উপলব্ধি করতে পারে না বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের মেয়েদের সাথে যে অন্যায়মূলক বা অত্যাচারমূলক আচরণগুলো, একেবারে জঘন্য আচরণগুলো করা হয়েছে, এটি কতটা নিকৃষ্ট ছিল? তাসনিম জারারা কি এখনো উপলব্ধি করতে পারেন না আমার রাজশাহী মহানগর ছাত্রলীগের নেত্রী প্রিয়াকে পরীক্ষার হল থেকে কতটা দুঃখজনক, লজ্জাজনক, ঘৃণা মূলক কার্যক্রম যে আমার ছাত্রলীগের বোন পিয়াকে, রাজশাহী মহানগর ছাত্রলীগ কর্মী পিয়াকে তার পরীক্ষার হল থেকে চুল টেনে ধরে নিয়ে গিয়ে তাকে পেটাতে পেটাতে পুলিশের গাড়িতে দেয়। তো এরপরও কি তাসনিম জারারা সেই তাদের নিজেদের যে হীন চরিত্র, নগ্ন চরিত্র, এর সাথে আমাদের সভ্যতা, ভদ্রতা, জ্ঞান, গরিমা তুলনা করে সঠিকটা যাচাই করতে পারবেন না? যদি পারেন ভালো, যদি না পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনারা ইতিহাসের যে আস্থা করে নিক্ষিপ্ত হবে সেটি থেকে আর কখনো ফেরার পথ পাবেন, এবং সেই নিক্ষিপ্ত হওয়া এতটাই প্রবল হবে যে আপনারা কিন্তু সেই ডাস্টবিনে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবেন। সুতরাং এখনো সময় আছে, সাধু সাবধান হন, এখনো তওবা করে সঠিক পথে, ন্যায়ের পথে, আলোর পথে, স্বচ্ছতার পথে, সত্যের পথে ফিরে আসেন। ধন্যবাদ ইনান ভাই। নাহিদ আপা, একটা ব্যাপার, এই যে এদের মধ্যে বোধোদয়ের যেই কথাটা ইনান ভাই বললেন, তো আসলে আমি জানি না যে মানে $মিলিয়ন ইনভেস্ট করার পরে সেখানে বোধোদয় হবার কোনো সম্ভাবনা থাকে কিনা, মানে এত অবারিত সুযোগ সুবিধা পাওয়ার পরেও আমার মনে হয় না যে এদের মধ্যে অন্ততপক্ষে এই সম্ভাবনাটুকু রয়েছে। তো একটা ব্যাপার, এই যে ইউনূস বিএনপিকে আমরা দেখলাম যে যখন লন্ডনে গেল সেখানে তারেককে কি হুমকি দিয়ে আসা হয়েছে, কি কি তথ্যপত্র ২১ আগস্ট গ্রেনেড হামলা বা অন্যান্য বিষয়ে ইউনূসের কাছে কি কি এই মুহূর্তে আছে তথ্যপত্র, যেটার কারণে মানে তারেক জিয়া থেকে শুরু করে বিএনপি পুরোটা মুখ বন্ধ করে ফেললো। কিন্তু আপনার কি মনে হয় কোথাও গিয়ে যে এই সরকারটা মূলত জামাতকে যতদিন ক্ষমতায় না আনা যায়, জামাতকে যতদিন ক্ষমতায়িত করা না যায়, ততদিন পর্যন্ত আসলে নির্বাচন হওয়ার সম্ভাবনা আপনার কাছে মনে হয় কি আছে কিনা, বা বিএনপি কি ইউনূস ক্ষমতায় আসতে দেবে কিনা? কারণ একমাত্র জামাত ক্ষমতায় আসলেই সবচেয়ে নিরাপদে এক্সিট একটা ওয়ে পেয়ে যাবে ইউনূস। হ্যাঁ, অন্য কেউ আসলে সম্ভবত এই জায়গাটা পাবে না। আপনার কি মনে হয়? ধন্যবাদ রাসেল। সেটা হচ্ছে যে এটা আমরা একদম স্পষ্টভাবে একটা জিনিস দেখতে পাচ্ছি যে ইউনূস যে উদ্দেশ্যে
এই ক্ষমতায় বসেছে বা আমাদের দেশটাকে ধ্বংস করছে, একটাই কারণ, সেটা হচ্ছে তাদের ভেতরে মুক্তিযুদ্ধটাকে তারা কখনোই নিতে পারেননি। হুম, হুম। আমাদের এত রক্ত, এত কিছুর পরও তাদের ভেতরে কখনো ওইটুকু পরিবর্তন হয়নি যে বাংলাদেশটা তাদের। তাদের সারা জীবনে মনে হয়েছে পাকিস্তানটা তাদের ছিল, পাকিস্তান থাকা উচিত ছিল এবং ভবিষ্যতে যেন থাকায়, সেই উদ্দেশ্যটাকেই একমাত্র ব্যক্তির দ্বারা সম্ভব হলো, সেটা হচ্ছে ডক্টর ইউনূস এই জামাতে ইসলামের ফাঁদে, আমি বলতে পারি পা দিয়ে। ঠিক পা দেওয়া বলে না, উনি আসলে একটা লোভী মানুষ, এবং যে মানুষটার দেশের প্রতি কোনো মায়া নেই সে কখনো অন্যের প্রতি মায়া করতে পারে না। আর সেটাকে ব্যবহার করার জন্য উনি জামাতকে সারা জীবন, একটু আগে যে কথাটা তুমি বললা যে হ্যাঁ, উনি যতক্ষণ জামাতকে 100% উনি প্রতিষ্ঠিত করতে না পারবেন ততক্ষণ উনি কোনো ইলেকশন দেবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বিএনপির ব্যাপারটা, এটা খুব দুঃখজনক যে বাংলাদেশে একটাই বিরোধী দল আমরা মনে করতাম বা এখনো করি, আমাদের বাংলাদেশে জাতীয়তাবাদী দল। কিন্তু জাতীয়তাবাদী দলের যে অবস্থান খুব কষ্টকর, এবং এটা আমরা সবাই কিন্তু দেখেছি। অগাস্টের কিছুদিন পরে হঠাৎ করে একটা বড় একটা মানে ব্যান্ড পার্টির মতো ব্যবস্থা হয়ে গেল। কি হলো, আমাদের তারেক সাহেব লন্ডন থেকে আসছেন এবং ওনার ভাবটা এরকমই ছিল বা অন্যদের যে উনি এসেই একটা জায়গায় বসে যাবেন। সত্যিকার অর্থেই তার ভেতরে সেই একটা ডুগডুগি একটা ভাব ছিল যে আমি আসছি, তোমরা সবাই রেডি হও। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা তার স্বপ্ন পূরণ হয়নি, কারণ উনি আসলে, ওনারা রাজনীতি করেন কিন্তু রাজনীতির যে ছকগুলি কখনো ওনারা ধরতে পারেননি। আর ধরতে না পারার কারণেই আজকে মির্জা ফখরুল ইসলাম সাহেব আজকে তার ওই বললো যে লাভলি সিং এসে হয়ে উনি বিদেশে এসছেন, কারণ ওনারা ওনাদেরকে ব্যবহার করছেন। এটুকু বুঝতে হবে, ওনাদেরকে যদি ওনারা প্রথম দিন থেকে স্থান দিতে চাইতেন তাহলে তো ওনারা প্রথম দিনই একটা সব দলকে ডেকে, আমি বুঝলাম আওয়ামী লীগ নিষিদ্ধ পছন্দ না, অন্যান্য দল ছিল, সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে একটা কিছু তৈরি করতে পারতেন, কিন্তু ওনারা করেননি। ওনারা ওনাদেরকে ব্যবহার করছেন একটা পোর্শনকে। আমার কাছে, আমি জানি না, এটা আমি ভুলও হতে পারি, আমার কাছে মনে হয় যারা বিএনপি করেন, যাদের ভেতরে এখনো মুক্তিযোদ্ধার যে বার্তাটা রয়েছে, আমার মনে হয় না তারা এই ব্যাপারে এই সিদ্ধান্তটা মানছেন কিনা বা মানতে পারবেন কিনা। কারণ বিএনপি এমন একটা দল, তারা যদি আজকে ইচ্ছে করতো তারা আসুক ক্ষমতায়, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তারা যদি ওই মানসিকতা নিয়ে আসে যে না, আমরা আমাদের এই সোনার বাংলাতে আমরা কোনো রাজাকার জামাতকে স্থায়ী দেব না। কারণ বিএনপি তো একটা মুক্তিযুদ্ধের সপক্ষের। আপনি বলেন, প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব ছিলেন, সবাই ছিলেন, এখানে যারা যারা যুদ্ধ তাদের ভেতরে বিএনপির লোক আছে। তাহলে এতটুকু যাদের ভেতরে এই মানসিকতা, তারা কি করে এই মেটিকুলাস ডিজাইন তারাও পড়ে গেছেন। এখানে দুইটা জিনিস হতে পারে। একটু আগে তুমি বলছিলাম মিলিয়ন ডলারের যে ড্রামটা বাজছে, সে ড্রামের ভেতরে সবাই চলে আসছে, ওটার বোলটা এত বেশি স্ট্রং যে পয়সার গন্ধে সবাই চলে আসছে, দলটাকে কেনা যাচ্ছে। একটা জিনিস সারা জীবন কেউ কখনো করতে পারেনি, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগে পয়সার জন্য কেউ রাজনীতি করে না, কেউ করেনি। বঙ্গবন্ধু তার সারাটা জীবন জেলখানায় দিয়ে আসছে। উনি যদি তখন সমঝোতা করতেন, আজকে উনি অনেক জায়গায় থাকতে পারতেন, অনেক কিছু। তার কন্যাও সেটা করেনি, তার আমরা যারা অনুসারী তারাও করিনি। আর একটা কথা বলি, তুমি আমাকে একটা পরিচয় দিয়েছো, আমার সবচেয়ে বড় পরিচয় আমি বঙ্গবন্ধুর একজন সৈনিক, এর চেয়ে তো বড় পরিচয় আমার কোনো কিছু নাই। আর সেই জন্য বলি যে বিএনপি একটা মেটিকুলাস ডিজাইনের একটা অংশ হয়ে গেছে, এবং তারা যদি এখনো বুঝতে না পারে তাদের আর বোঝার সময় থাকবে না। এবং তারা, একটু আগে ইনান বলল যে তারা যে কোথায় পরিণত হবে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। আর সেই সাথে একটা কথা বলি, আমি আজকে খুব মানে নিজেকে খুব গর্বিত মনে করি বা মনে করি আমরা একটা আদর্শে বিশ্বাস করি, সেটা হচ্ছে, একটু আগে বললো যে একজন ভাই বলছিল আপার গায়ে ডিমটা মেরেন না। সত্যি কথা বলি, আমি আমার কাছে তখনও মনে হয়েছিল আসলে হয়তো মারা উচিত ছিল, এই ইমোশন যেটা বলে সবার ভেতরে। কিন্তু পরক্ষণে চিন্তা করেছি যে না, ওরা আমাদের সাথে কি করে সেটা আমরা হিসাব করি মনে মনে, আমরা ভুলে যাই না। কিন্তু ডিম এইভাবে একজন মহিলাকে অপমান করে আমরা আমাদের নিজেকে অসম্মানিত করতে চাই না, এটা হচ্ছে বড়। হ্যাঁ, এই জায়গাটা বুঝি এই প্রতিহিংসার রাজনীতি, এই প্রতিহিংসার রাজনীতি যদি আওয়ামী লীগ চর্চা করতো, যদি জননেত্রী শেখ হাসিনা যদি প্রতিহিংসার রাজনীতি চর্চা করতো, তাহলে যুদ্ধাপরাধীর সেই বিচার থেকে 15ই আগস্টের হত্যাকাণ্ডের বিচার, কোনো বিচার আদালত অব্দি যেতে হতো না। যদি সে শুধু একবার বিশ্বাস করতো যে আমি প্রতিহিংসার মাধ্যমে আমার
মানে যে বিচার প্রাপ্য সেটা আমি আদায় করব। তাহলে কোনো কিছু আদালত পর্যন্ত যেতই না। বরং মনে হয় বাংলাদেশের সবচাইতে দীর্ঘমেয়াদী বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে, তথ্য উপাত্তর মধ্য দিয়ে তারপরে যে বিচার প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়েছে তার মধ্যে অন্যতম ২ টা হচ্ছে যুদ্ধাপরাধীর বিচার এবং হচ্ছে ১৫ই আগস্ট হত্যাকাণ্ডের। মানে সবচেয়ে বেশি সময় দিয়েছে সেই ২ টা বিচারের জন্য এবং একেবারে সাধারণভাবে ১৫ই আগস্ট হত্যাকাণ্ডের বিচার যেভাবে হয়েছে এটা বাংলাদেশের যেকোনো নাগরিক হত্যার বিচার যেভাবে হয়। তো আমি ইনান ভাইয়ের কাছে একটু যাচ্ছি। ইনান ভাই, আপনি একজন ছাত্র অ নেতা হিসেবে বা ছাত্র রাজনীতিতে দীর্ঘদিন আপনি সম্পৃক্ত। সেই জায়গা থেকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারে মানে সকল ক্যাম্পাসগুলোর সঙ্গেই আপনার একটা খুব আ গভীর একটা সুনিবিড় যোগাযোগ রয়েছে। এখনো সেটা রয়েছে। এই যে ডাকসু নির্বাচন যেটা হলো, এই নির্বাচনের অনেক আগে থেকেই আমরা বারবার বলছিলাম যে জাতীয় নির্বাচনের একটা হচ্ছে প্র্যাকটিস ম্যাচ হচ্ছে গিয়ে ডাকসু নির্বাচন। যা জামাত শিবির একটু দেখতে চাচ্ছে যে কতটুকু আমরা নিতে পারি, আমরা নেওয়া কতটুকু দখলে নেওয়া শিখলাম এবং আমরা যদি দখলে নিয়ে যাই সেক্ষেত্রে বিএনপি আসলে আমাদেরকে কোনোভাবে আবার ডিস্টার্ব করতে পারবে কিনা বিএনপি সেই সক্ষমতা যাচাই করা। মূলত ডাকসু নির্বাচনটা ছিল জামায়াত এবং শিবির তার নিজের সক্ষমতা যাচাই করবার জন্য একটা মানে গেম আয়োজন করেছে। তো আপনার কাছে মনে হয় ছাত্র দলের যে অবস্থান এবং বামপন্থী দলগুলোর যে অবস্থান এই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? মানে তারা দেখতেছে যে শিবিরের পরিকল্পিত সবকিছু শিবির গোছানো একটা নির্বাচন। তারপর তারা কেন নির্বাচনে অংশ নিল? বা নির্বাচনের পরে সবাই কেন এই যে শিবিরের নেতৃত্বে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সেটাকে তারা কেন মেনে নিচ্ছে? আসলে তাদের আতঙ্কটা কোথায়? মানে ছাত্রদল এবং বামদের মধ্যে? জি, ধন্যবাদ। আমি আপনার এই বিষয়টিতে আসার আগে একটা বিষয় যেটি পূর্বপর আলোচনায় আমরা আলোকপাত করলাম, সেই বিষয়ে একটি শেষ বাক্য না বললেই নয়, যেটি আমার মনে প্রবলভাবে ঘুরপাক খাচ্ছে। সেটি হচ্ছে এই যে নাহিদা আপা যেটি বললেন যে পরক্ষণে আমি ভাবলাম যে আসলে আমরা আমাদের আদর্শিক জায়গা থেকে বিচ্যুত কেন হব? পরে রাসেল ভাই আপনিও বললেন যে শেখ হাসিনা তার পিতা হত্যার, জাতির পিতাকে হত্যার বিচার কিন্তু এক্কেবারে একজন সাধারণ মানুষের বিচার পাওয়ার যে ধারা বা যেই সিস্টেম বা যে প্রসিডিউর রয়েছে সেটি ফলো করেছে। তো এই জায়গাটায় আমি যেটা মনে করি শেখ হাসিনা, আওয়ামী লীগ বা মুজিব আদর্শের আমরা যারা রয়েছে আমরা সবসময় একটা জিনিসে বিশ্বাস করি সেটি হচ্ছে কুকুরের কাজ কুকুর করেছে কামড়ে দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের কাজ মানুষের শোভা পায়? এই যে বিষয়টি, কুকুর, শকুন, হায়নারা তাদের কাজ করবে। আমরা তো মানুষ, আমরা তো মানবিক মূল্যবোধে বিশ্বাস করি। আমরা কখনোই এই কাজগুলো করিনি, করছি না, করব না, করতে পারি না এবং আগামীতেও আমরা স্পষ্টত বলি এই কথাটি সবসময় নেত্রী বলে থাকেন যে তোমাদের কিন্তু ধৈর্য ধরতে হবে। তোমাদেরকে মনোবল শক্ত রাখতে হবে। সুযোগ আসবে আমাদের, ক্ষমতা আসবে, এই রাষ্ট্র আমরাই পরিচালনা করব। এই রাষ্ট্র যে ভঙ্গুর অবস্থায় পরিণত করা হয়েছে এটিকে আমরাই মেরামত করে আবার সঠিক পথে যাত্রা শুরু করব এবং ২০৪১ আমরা উন্নত বাংলাদেশ বিনির্মাণ করব। তবে আমাদের সাথে যে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে সবকিছুর বিচার হবে। কিন্তু যথাযথ আইনি প্রক্রিয়ায় কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না বা কেউ কোন প্রকার অন্যায়, অত্যাচার কিংবা এই ধরনের কার্যক্রমে যুক্ত হতে পারবে না। এই কারণেই শেখ হাসিনা আজকে বিশ্ব নন্দিত। এই কারণেই শেখ হাসিনা আজকে বাংলার মানুষের ক্ষেত্রে একটি অপরিহার্য নাম। আর পরবর্তী যে বিষয়টি আপনি বললেন রাসেল ভাই, সেই বিষয়ে যদি আসি, ছাত্রদল বা বাম সংগঠনগুলোর নির্লিপ্ততা বা এক প্রকার মেনে নেওয়া বা এক প্রকার সহজ সরল আত্মসমর্পণই আমি বলবো। এটির বেশ কিছু কারণ রয়েছে। দেখেন এটি হচ্ছে লোভে পাপ পাপে মৃত্যুর মতো। বিএনপি বা তাদের হাইকমান্ডকে বুঝানো হয়েছে যে এগুলো আমাদের ছেড়ে দেন, অসুবিধা নাই। আপনাদেরকে জাতীয় নির্বাচনের সময় তো আপনারাই আসবেন বা ক্ষমতাটা আপনারাই নেবেন। বিএনপির আসলে ক্ষমতা লিপ্সার যেই লোভ, সেই লোভই তাদের মহাপাপে পরিণত হয়েছে এবং এই পাপ ধীরে, ধীরে তাদেরকে রাজনৈতিক মৃত্যুর দিকে নিয়ে যাবে। এটি আমরা প্রবলভাবে মনে করি। কারণ এই যে ডাকসু নির্বাচন দেখেন আজকে ছাত্রদল তারা সংবাদ সম্মেলন করছে। ছাত্রদলের যে ভিপি প্রার্থী ছিল সে আমার ক্যাম্পাসের অনুজ, আবিদ, জিএস প্রার্থী হামিম, তারপরে যে জিএস মায়াত সহ পুরো প্যানেল তারা সংবাদ সম্মেলন করে তারা ডাকসু নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ গুলো করলেন এবং প্রমাণাদি সাপেক্ষে এগুলো সবই সত্য। এই প্রমাণগুলো সত্য, সঠিক একটি চুপির নির্বাচন হয়েছে, এটি কোনো সন্দেহের অবকাশ নেই। আর বাম সংগঠনগুলোর যেটি বিষয় সেটি হচ্ছে ওই যে মিলিয়ন ডলারের হাতছানি, ডলার পাইলে শরীর গরম, ওই গরম থেকে আর বাম সংগঠনগুলো বের হতে পারছে না। ওই যে ডলারের গরম, একটু একটু ডলার ছিটায়। বরিশাল আমার বাড়ি, শুনুন বরিশালের ভাষায় একটা কথা আছে, ভাত ছিটাইলে কাউর অভাব হয় না। তো এই ধরনের মানে ভাতের কাউ আমি বলবো না, ডলারের কাউয়ে পরিণত হয়েছে এই যে তথাকথিত আদর্শিক চর্চা করা নেতারা আজকে আদর্শ ভুলে আদর্শ বিচ্যুত হয়ে তারা আজকে
ডলারের লোভী কাউয়ে পরিণত হয়েছে। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক, দুঃখের, অনুতাপের যে যেই বাম সংগঠনগুলোর বাংলাদেশে একটি অতীত ঐতিহ্যের রাজনৈতিক ধারা রয়েছে, তারা যদি এই ধরনের নিজেদের আদর্শকে বিকিয়ে দিয়ে আজকে এই ধরনের ভঙ্গুর রাজনৈতিক চর্চার কেন্দ্রে পরিণত হয়, এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। আমরা অত্যন্ত দুঃখ পাই। আর জামাতের যে বিষয়টি, জামাত কিন্তু তাদের একটা ট্রেইলার সম্পন্ন করেছে ইতিমধ্যে। তারা দেখেছে যে কিভাবে ডাকসু জাকসু নির্বাচনে ব্যাপক কারচুপি, ধরেন একেবারে নজিরবিহীন একটি ঘটনা। সেটি হচ্ছে মানে আমি অনেক এই জায়গায় ব্যাপারটাকে এনার ভাই, আমি হচ্ছে এইভাবে বলতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি 100% ছাত্রছাত্রী ধরেন বিএনপি মানে ছাত্র দলকে ভোট দেয় তাদের প্যানেলকে, তারপরেও শিবির জিতবে। যদি 100% ছাত্রছাত্রী শিবিরের বিরুদ্ধে ভোট দেয় তারপরেও শিবির জিতবে, এর বাইরে রেজাল্ট হবার কোনো উপায় নেই। সেটা আমি ডাকসু নির্বাচনের 1 মাস আগে থেকে বলেছি। কারো ক্ষমতা নেই এই রেজাল্ট পাল্টাবার। সরি। আপনার অ্যাজাম্পশন এবং আপনার প্রেডিকশন শতভাগ সঠিক ছিল। আমি আপনার এই রাজনৈতিক জ্ঞানকে সম্মান করি। দেখুন তারা দেখিয়েছে ভোট কাস্টিং প্রায় 80%, যেটি অমূলক, অসম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কত ডাকসু নির্বাচন হয়েছে? সর্বোচ্চ 60-62% পর্যন্ত গিয়েছে। এভারেজ 50-55%, ধরে নিলাম 65%ই হলো। 80% ভোট কাস্টিং কখনোই হয় নাই। সুতরাং এখানে 15-20% ভোট সরাসরি এক্সট্রা ব্যালটের মাধ্যমে হোক বা পোলিং অফিসার বা রিটার্নিং অফিসার অথবা যারা ভোট কেন্দ্রের শিক্ষকের দায়িত্বে ছিলেন তাদের মাধ্যমে হয়েছে। আমরা তো দেখেছি ওখানে একজন তথাকথিত, খুব লজ্জা লাগে শিক্ষকদের নিয়ে বাজে কথা বলতে পারি না, লজ্জা পাই, খুবই নিজেকে ছোট লাগে, তারপরও পরিস্থিতির কারণে বলতে হয়। মোনামি নামক একজন শিক্ষিকা, আপনারা দেখেছেন, খুব ডাক ফাটালা একজন শিক্ষিকা। সেই মোনামি ম্যাডাম তিনি কি করলেন আমরা দেখলাম কিন্তু যে সেই মোনামি ম্যাডাম উনি ছাত্র দলের প্রার্থীকে বলছে যে ছাত্র দলের কেউ এখানে আসবে না। এটা কিন্তু স্পষ্ট রেকর্ডেড ভিডিও আছে। মায়েতকে সম্ভবত ছাত্র দলের যে এজিএস ক্যান্ডিডেট ছিল তাকে বলছে ছাত্র দলের কেউ তোমাদের বলেছি না এখানে না আসতে। সেই মোনামি ম্যাডামই, বাহ কি চমৎকার, তিনি শিবিরের জিএস ক্যান্ডিডেট ফরহাদকে নিয়ে খোশ গল্পে মেতেছেন ভোট কেন্দ্রের একেবারে সামনে দাঁড়িয়ে। এই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। আবিদ বেচারা, আমার মায়া লাগে ছেলেটার জন্য, যে যাই হোক কষ্ট করে নির্বাচন করেছে ছেলেটা। সেই ছেলেটি ভোট কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে গেট ধরে এভাবে দাঁড়িয়ে আছে, প্লিজ আমাকে ঢুকতে দিন। সে আবিদ, সে একটি বড় রাজনৈতিক ছাত্র সংগঠনের ভিপি প্রার্থী, সে গেটের বাইরে দাঁড়িয়ে আছে, প্লিজ আমাকে ঢুকতে দিন। ওদিকে সাদিক ভিতরে বসে শিক্ষকদের সাথে চা কফি নাস্তা খাচ্ছে আর ভোট গণনা হচ্ছে। তো এর দ্বারা তো স্পষ্ট আমরা বুঝতে পারি যে কি ভোট হয়েছে আর কি না হয়েছে। উমামা ফাতেমা, তিনি তো আর ছাত্রলীগ আওয়ামী লীগের কেউ নন, তিনি আমাদের একজন ঘোর বিরোধী। সেই উমামা ফাতেমা কি বলেছে আমরা দেখেছি। আব্দুল কাদের সে কি বলেছে আমরা দেখেছি। আবু বকর মজুমদার সে কি বলেছে আমরা কিন্তু এগুলো দেখেছি। সুতরাং স্পষ্ট ভাবে এই ডাকসু এবং জাকসু নির্বাচনের মধ্যে দিয়ে শিবির একটি ট্রেইলার দিয়েছে কিভাবে মহা কারচুপির মধ্য দিয়ে তারা এই ধরনের নির্বাচনকে, আমি বলবো স্মার্ট ইলেকশন মেকানিজম বা স্মার্ট ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আমি কিন্তু ওদেরকে ছোট করে দেখছি না। ওদের যে মেকানিজম বা ইঞ্জিনিয়ারিং ছিল এটি কিন্তু প্রবল ভাবে তারা সাকসেস। তারা একেবারে মিডিয়া থেকে শুরু করে সকল ক্ষেত্রে এমন ভাবে বায়াস করে, এমন ভাবে পারচেজ করে কাজগুলো করেছে যে কারো কোনো কথা বলার সুযোগই তারা রাখেনি। আর কথা বলবেই বা কথা বলার মানুষটি তো নেই। ছাত্রলীগ যেখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারলো না, ছাত্রলীগের হাজার হাজার ছেলে মেয়ে, আমাদের কয়েক লক্ষ ছেলে মেয়ে আজকে ক্লাস করতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না। ছাত্রলীগের মতো একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। আজকে আমাদের প্রায় লক্ষের কাছাকাছি ছেলে মেয়েদেরকে বিভিন্নভাবে বহিষ্কারের ধূম্রজালে ফেলে রাখা হয়েছে। অন্তত 10,000-এর বেশি শিক্ষার্থীর সার্টিফিকেট বাতিল করা হয়েছে। এরকম একটি প্রেক্ষাপটে আসলে শিবিরের এই কুকর্মের প্রতিবাদ করবেই বা কে? তো এরকম তো কেউ নেই। এই ক্ষেত্রে আমি বলবো যে এই যে ডাকসু জাকসু নির্বাচন হলো এবং সামনে রাকসু চাকসু নির্বাচনের প্রস্তুতিও তাদের রয়েছে, এবং ডাকসু চাকসু নির্বাচনে কি ধরনের প্রেক্ষাপট হচ্ছে আমরা কিন্তু দেখেছি। আজকে আমরা দেখি, আমাদের খুব লজ্জা হয়, আমাদের ছাত্রলীগের অগ্রজ পঙ্গু মাসুদ ভাই, যার রক শিবির 12 বছর আগে কেটে দিয়েছিল, সেই মাসুদ ভাইকে হত্যাকারী আম্মার, হাসান আম্মার সম্ভবত ছেলেটির নাম, ওই নাম, সে আজকে শিবিরের হয়ে রাকসু নির্বাচনে প্রার্থী হয়েছে এবং সে আজকে ওখানে একজন সম্মানিত শিক্ষকের দাড়ি ধরে টানছে। এই অবস্থা যদি হয় শিক্ষা প্রতিষ্ঠান, আজকে শিক্ষক একজন, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে দেখলাম সে বারান্দা দিয়ে লাফ দিতে চাচ্ছে, সে দোতলা বা তিনতলা দিয়ে লাফিয়ে নিজের জীবন বাঁচাতে চাচ্ছে, যে পড়ে গেলে হাত পা ভাঙুক, এটলিস্ট মরে যেতে হবে না। এই ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাস শিক্ষা প্রতিষ্ঠানে, এই ধরনের সন্ত্রাসের পরিবেশ আজকে কায়েম হয়েছে। শেখ হাসিনা 75 পরবর্তী সময় দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এখানে নাহিদ আপা রয়েছেন। বারবার ওনার কথাটা বলছি কারণ উনি এই ধরনের একটি পরিস্থিতির সম্মুখীন হয়ে ওনারা এসেছেন। আমাদের প্রতি এই কারণে শ্রদ্ধা সম্মান অনেক।
সেই যে দানবীয় অস্ত্রালয় ছিল, স্বৈর শাসকদের বেড়াজালে পড়ে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে কাগজ কলমের মহাবিদ্যালয় থেকে দানবীয় অস্ত্রালয়ে রূপান্তর হয়েছিল, সেই দানবীয় অস্ত্রালয়গুলোকে কিন্তু শেখ হাসিনা তার জাদুকরী স্পর্শের ছোঁয়ায় পুনরায় মানবিক বিদ্যালয়ে রূপান্তর করতে পেরেছিলেন। এবং দীর্ঘ 16 বছরের তার এই রাষ্ট্র পরিচালনার সময় কিন্তু ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের স্লোগান তুলতে হয়নি, শিক্ষা সন্ত্রাস একসাথে চলবে না। আজকে যখন আমরা পুরোনো দিনের বিভিন্ন ছাত্র রাজনীতি নিয়ে যারা গবেষণা করেছেন, লিখেছেন, তাদের বইগুলো পড়ি, আমরা কিন্তু জানতে পারি যে একটি খুব প্রচলিত স্লোগান ছিল শিক্ষা সন্ত্রাস একসাথে চলবে না। তো এই স্লোগান কিন্তু ছাত্রছাত্রীদের গত 16 বছর দিতে হয়নি, তো সেই স্লোগান আবার দেওয়ার সময় হয়েছে। আমরা চাই এই ধরনের স্লোগান কখনোই ছাত্র সমাজের মুখে রণিত না হোক, প্রয়োজনই না হোক। শিক্ষা সন্ত্রাসের যে মানে পার্থক্য করার জন্য যে চেষ্টা, এটি করতেই না হোক। শেখ হাসিনার মতো একজন বিচক্ষণ রাষ্ট্রনায়কের হাতেই রাষ্ট্র পরিচালিত হোক, দেশের বিশ্ববিদ্যালয়গুলো, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিরাপদ থাকুক এবং দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসের যে অভয়ারণ্যে পরিণত করার নতুন করে চেষ্টা চলছে, এবং বিশেষ করে ধর্মীয় সন্ত্রাসবাদের যে একটি অপচেষ্টা আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লক্ষ্য করছি, ধর্মীয় মূল্যবাদকে, উগ্রবাদকে, জঙ্গিবাদকে উস্কে দেওয়ার যে অপরাজনৈতিক অপচেষ্টার অপসংস্কৃতি বাস্তবায়ন করার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি, সেটিকে আমাদের রুখে দিতেই হবে, দেশকে রক্ষা করতে হবে। কারণ দেশের এই বিশ্ববিদ্যালয়গুলোকে যদি এই ধর্মীয় উগ্রবাদ চর্চার রূপান্তর করা হয়, কেন্দ্রে পরিণত করা হয়, তাহলে কিন্তু দেশ ধ্বংস হতে আর খুব বেশি সময় লাগবে না। আফগানিস্তান, ইরাক, ইরান, সিরিয়ার মতো দেশে পরিণত হতে আমাদের সময় লাগবে না। সুতরাং আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আপনার এই বহুল প্রচারিত অনুষ্ঠান দি পলিটিক্যাল ড্রামা, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমি অনুরোধ করতে চাই যে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সচেতন হতে হবে, আমাদেরকে সজাগ হতে হবে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমাদেরই রক্ষা করতে হবে, আমাদের দেশকে আমাদের রক্ষা করতে হবে। সবাই আওয়াজ তুলুন, কথা বলুন, আসুন আমরা সবাই মিলে নিজেদের জন্য একটি সুন্দর শিক্ষার পরিবেশ পুনরায় নিশ্চিত করি। একেবারেই তাই, আমাদের প্রত্যেকেই প্রত্যাশা এটা। আমি সর্বশেষ নাহিদা একদম শেষ পর্যায়ে রয়েছি আমরা। নাহিদা আপার কাছে জাস্ট একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে ইউনূসের আমেরিকা সফর এবং আপনারা যারা রয়েছেন সেখানে আপনাদের কার্যক্রমগুলো কি, এবং ইউনূস যে একজন টেরোরিস্ট, সে যে পাকিস্তানপন্থী মানে বাংলাদেশ ধ্বংসকারী একজন মানুষ, এই ব্যাপারটা ইউনূসের আমেরিকা অবস্থানকালীন সময়ে আপনারা আমেরিকার জনগণের কাছে এবং আমেরিকার সরকারের কাছে এই ব্যাপারটাকে উত্থাপন করবার জন্য কোনো ধরনের পরিকল্পনা করেছেন কিনা, এবং এই ধরনের রয়েছে কিনা আপনাদের পরিকল্পনা? ধন্যবাদ রাসেল। অবশ্যই আমাদের সবারই পরিকল্পনা আছে। বিশেষ করে এবার যেটা হচ্ছে একটা সুসংগঠিতভাবে আমাদের কাজটা করা হচ্ছে। যেহেতু নিউ ইয়র্ক হচ্ছে আমাদের একটা বিশাল বহুল বাঙালি, বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত শহর এবং জাতিসংঘ সেখানে রয়েছে। সেখানে যেমন আমরা যারা বিভিন্ন স্টেট থেকে যাচ্ছি, তারা আমাদের একটা নির্দিষ্ট মানে শার্ট বলেন বা অথবা টি শার্ট, যেটাতে আমরা আমাদের দেশকে প্রতিফলিত করতে পারি, অন্যদিকে কিছু ব্যঙ্গাত্মক চিত্র যেটা ডক্টর ইউনূসের, সেই সাথে বিভিন্ন স্টেটে আমরা চেষ্টা করছি যে আমাদের যারা সিনেটর বা অন্যান্য রয়েছে তাদের কাছে আমাদের দেশের সত্যিকার পরিস্থিতি কি এবং ইউনূস যে একজন অবৈধ সরকার সেটাকে জানানোর জন্য তাদের কাছে স্মারকলিপি দেওয়া হচ্ছে। সেই সাথে যখন ইউনূস উনি এসে পৌঁছেছেন আজ গতকাল, মানে আমাদের এখন যেহেতু রাত, বিভিন্ন জাতিসংঘের সামনে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দল মত নির্বিশেষে বিভিন্ন জন তারা লিফলেট বিতরণ করছেন যে আমাদের বাংলাদেশের অবস্থানটা কি এখন, এবং ডক্টর ইউনূস এসে কি কি করলেন, কতজন লোক মারা গেলেন, মুক্তিযুদ্ধ, আমাদের সারা দেশটাকে কি করে তারা ধ্বংসাত্মক একটা জায়গায় পরিণত করলেন, শিক্ষক ছাত্র সমাজ, মুক্তিযোদ্ধাদের হয়রানি, সমস্ত কিছু নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন মানে প্রতিষ্ঠান লিফলেট তৈরি করে রাস্তার সমস্ত সবাইকে, সাধারণ জনগণকে যারা রাস্তায় হাঁটছেন, গতবার আমরা একই কাজ করেছি, এখনো যারা গতকাল থেকে শুরু করেছেন এবং 26 তারিখ পর্যন্ত এটা চলবে, এবং তারা বিভিন্ন মিডিয়াকে জানাচ্ছেন যে তার আসার কারণটা কি, এবং সে একজন বৈধ না, আমাদের বৈধ দেশটাকে সে একটা অবৈধ সরকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে নিজেকে বলছে যে আমি বৈধ, সেটা যে সত্যি না সেটা জানাচ্ছেন। এবং সেই সাথে আমরা আমাদের দেশের জন্য আমাদের এর আগে আমাদের যতটুকু উন্নতি, যেটা আমরা বলতে পারি আমাদের অবকাঠামো প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৈরি করেছেন, উন্নত আমাদের উন্নতিগুলো, সেটাও জানানো হচ্ছে সবাইকে। এবং বিভিন্ন সবচেয়ে বড় কথা যে শুধু বাইরের মিডিয়া না, আমাদের দেশি মিডিয়া যারা রয়েছেন, আপনি দেখবেন এখন যারা সমস্ত ইউটিউবার থেকে শুরু করে যারা, তার প্রত্যেকে এখন নিউ ইয়র্ক শহরে,
কারণ সত্যিটা সবাইকে বলতে চাচ্ছে। আগে হয়তো একজন দুইজন ছিলেন, এবং সে সাথে বড় কাজ হচ্ছে যে আমরা আমাদেরকে সচেতন করছি, আমরা আমাদেরকে একসাথে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের ভেতরে যে জিনিসটা সবচেয়ে বড় তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে আমরা সবাই মিলে কাজ করতে চাচ্ছি। এইখানে কোনো দলমত বর্ণ বলে কোনো কিচ্ছু নেই। একটাই কথা, এই ইউনিস সরকারকে আমরা হটাতে চাই, কারণ সে একটা বৈধ সরকার না। এটা হচ্ছে প্রধান কথা। এবং আমরা এই মুহূর্তে যারা সবাই বিভিন্ন জায়গা থেকে, আসলে একটা প্রক্রিয়া একটা মানুষকে হটানো সম্ভব না। আমরা দেখতে পাই এবং দেখতে পাবো যে সবাই যার যার মতো একটা ভূমিকা নিয়ে পালন করছেন, এয়ারপোর্ট থেকে শুরু করে সমস্ত জায়গাতে, হোটেলের সামনে। কারণ সাধারণ লোকরা, এই দেশীয় লোক যারা আমেরিকান থেকে শুরু করে বিভিন্ন জায়গার লোকরা দাঁড়াচ্ছে, দেখছে, গতবারও দেখেছে, তারা জিজ্ঞেস করছে, তারা লিফলেট নিচ্ছে, পড়ছে, কারণ তারা জানতে চাচ্ছে কেন কি হচ্ছে। কারণ কিছু না হোক, আজ থেকে 15 বছর আগে বাংলাদেশকে চিনতো, কিন্তু এই বাংলাদেশকে কেউ কখনো চিনে নাই। যে শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী যে বাংলাদেশ দিয়ে গেছেন, এটা সারা পৃথিবীতে চলে এসেছিল। অতএব আমার কাছে মনে হয় যে এটা সবার মিলানো প্রচেষ্টা, এবং আমরা চাই যে ইউনিস সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব তার গদি থেকে হাঁটানো, এবং সেই সাথে প্রথম কথা হচ্ছে জামাত শিবিরকে আমাদের বাংলাদেশের গোড়ার থেকে উৎখাত করা। কারণ একটু আগে একটা কথা বললো ইনান, যে আমার ডাকসু নিয়ে কথা হচ্ছে, যেহেতু আমি ডাকসুতে 80-81 ইলেকশন করি, তখনও শিবির ছিল না তা না, অত্যাচার হয়েছে। বিশেষ করে আমি চোখের সামনে দেখেছি তারা কি করে ঢাকা মেডিকেলের পেছনে আমাদের বড় মাদ্রাসাটা, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, কিছু হলে ওইখান থেকে বাচ্চাগুলি বড় একটা আলখেল্লা পরে, নিচে একটা দায়ের মতো ছিল, সেটাকে সবাই কিরিচ বলতো। সামনাসামনি ওরা যেভাবে যুদ্ধ করত, একটা উন্মাদনা, সত্যি মিথ্যা কেউ কিছু জানতো না। ওই হত্যার রাজনীতি তাদের নতুন না তাদের জন্য। অতএব আমার কাছে মনে হয় যে ডাকসু যে কথাটা বলা হলো, এটা আসলে ওরা প্রমাণ করতে চাচ্ছে যে সারা বাংলাদেশে যদি ইলেকশন হয় জামাত আসবে। কিন্তু একটা কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিয়ে সারা বাংলাদেশকে কখনো চিন্তা করবে না। কারণ বাংলাদেশে যারা রয়েছে সাধারণ জনগণ, তারা খেটে খাওয়া মানুষ, তারা সত্য মিথ্যা দেখতে পারে, কয়েনের ডান দিক বাম দিক দেখেছে, কোন আমলে তারা ভালো ছিল, কিভাবে খেয়েছে তাও দেখেছে। আমাদের মুক্তিযোদ্ধারা রয়েছে, আমাদের চাচা দাদা নানা যারা, তারা সত্যিকার অর্থে জানে। অতএব জামাত যদি সেটা চিন্তা করে থাকে, জাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন দিয়ে সারা বাংলাদেশকে, না, এটা কখনোই হবে না। এখনো যদি বাংলাদেশে ইলেকশন হয়, আমি মনে করি আওয়ামী লীগ হায়েস্ট ভোট পেয়ে চলে আসবেন। কারণ আওয়ামী লীগের ইতিহাস নির্যাতনের ইতিহাস না। অতএব যারা নির্যাতিত হচ্ছে, যারা জানছে, তারা জানে সত্যের ইতিহাস। অতএব তাই আমি মনে করি আমাদের ভয় পাওয়ার কিছু নাই। আপনার হাতে যখন ক্ষমতা থাকবে, তখন সে তো তার ক্ষমতাটা ব্যবহার করবেই। একটা ঘরে ডাকাত ঢুকলে কতক্ষণ থাকে? একদিন, 2 দিন, একসময় তাকে তো পরাস্ত করতে হয়ে যায় বা করতে হয়। অতএব আমরা আমাদের দেশকে ফেরত পাবো। আর আমরা যে নেত্রীর অধীনে কাজ করছি, যে সোনার বাংলা স্বপ্ন, তার অর্ধেক সফলই হয়ে গেছে আমি মনে করি, সেটা আবারও হবে। অতএব আমাদের এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমার কথা, আপার একটা কথা আমি সসম্মানে গ্রহণ করি এবং বলি, অনেক আমাদের ইউটিউবাররা অনেকেই বলেন এই কথাটা, যে আপা কি বলেছেন, বাচ্চারা ভুল করতে পারে, তাদেরকে সঠিক রাস্তায় আনার দায়িত্ব আমাদের। আমরা তো প্রতিশোধের খেলায় বসি নাই। তবে একটা কথা মনে রাখবেন, একটু আগে বলছিলেন, আমি তাকে অসম্মান করি না, কিন্তু পরিস্থিতির প্রেক্ষিতে বলি, যারা আসলেই রাজাকার তারা রাজাকারী, শব্দটা কোনো ভুল ছিল না। কারণ মির্জা ফখরুল ইসলাম সাহেবের অতীত আপনি ঘেটে দেখেন, রক্ত তো রক্তের কথা বলবে, রক্ত তো অন্যের কথা বলবে না। অতএব উনি ওইটা আবারও প্রমাণ করলো। অতএব একজন মির্জা ফখরুল ইসলামকে দিয়ে আমরা বিএনপিকে আমরা ছোট করতে পারি না। তারা আমাদের বিরোধী দল। কারণ একজনকে দিয়ে আমি সবাইকে বলবো না। যেখানে বিএনপিতে ফজলুর রহমান সাহেবের মতো একজন মুক্তিযোদ্ধা রয়েছেন, তাকে আমরা শ্রদ্ধা করি, তাই না? অতএব একটা কথা মনে রাখতে হবে, বাচ্চাদের ভেতরে যেটা ছিল, বাচ্চাদের পরিবর্তন সহজ, কিন্তু যাদের ব্রেন একদম পেকে গেছে, তারা যত কথাই বলুক, তারা রাজাকারই থাকবে। অতএব আমার কাছে মনে হয় আমরা যারা বিদেশে রয়েছি,
আমরা সবাই মিলে আমাদের চেষ্টা করে যাচ্ছি। বিশ্বাস করেন, এক একজন হাতের 5টা আঙ্গুলের মতো একজন পাঁচ ভাবে কাজ করছে। অতএব আমরা সমন্বিত আছি, আমরা একসাথে কাজ করছি, আমাদের সাহস আছে, আমরা সবাইকে সবাই মিলে সাহায্য করতে চাই। এটাই হচ্ছে বড় জিনিস। আর দেশের জনগণের কাছে একটাই কথা, আমরা আমরা সবাই আমাদেরই লোক, এখানে আওয়ামী লীগ বলে কোনো কথা নাই। প্রথম একটাই চিন্তা, আমার দেশ মুক্তিযুদ্ধের দেশ, আমি সেই মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখতে চাই। আমার পতাকাটাকে আমরা স্বৈর শাসক অথবা জামাতের কাছে দিতে চাই না। যারা জানে না যে কত কোটি মানুষের রক্ত সম্ভ্রম সবকিছুর বিনিময়ে এখন পর্যন্ত, 71-এর কথা আপনি বাদ দেন, এখন পর্যন্ত এই গত বছর থেকে শুরু করে এই 15 মাস বলেন, এতদিন ধরে আমরা যে কিছু হারিয়েছি তার কি কোনো মূল্য নাই? মুক্তিযোদ্ধাদের মেরেছেন। একটু আগে বলেন রাজশাহী, আমি ছবিটা একবার দেখার পর আমি দেখিনি, আমার ভেতরে ভীষণ কষ্ট হচ্ছিল। কারণ আমি ডাকসুতে নির্বাচন, তখনও কিন্তু সবাই ছিলেন, কিন্তু একটা পরিবেশ ছিল যেটাকে ডক্টর ইউনূস পিষে মেরে ফেলেছে। ওনার ব্যক্তিগত স্বার্থের জন্য উনি সাধারণ জনগণ থেকে শুরু করে যে আমাদের একটা সিস্টেমটা নষ্ট করে দিয়েছে। একটু আগে কথা হলো যে আপা যদি চাইতো সিস্টেমের বাইরে উনি অনেক কিছু করতে পারতেন। এটি হচ্ছে একজন রাজনীতিকের গুণ। উনি কখনো অগণতান্ত্রিক ভাবে কোনো কিছু করেননি। উনি চাইলে এক রাতে সবাইকে ফাঁসিতে ঝুলিয়ে সব শেষ করে দিতে পারতেন। তার জন্যই বলি বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু কন্যা সবাই হতে পারে না, ডক্টর ইউনূস সবাই হতে পারবে। আজকে তাসনিম জারার থেকে শুরু করে অন্যরা সবাই হয়ে গেছে, মির্জা ফখরুল ইসলাম সাহেব হয়ে গেছেন, অন্যদিন আরো 10 জনের নাম দেখবেন। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একজনই হয়, এবং বঙ্গবন্ধুর গড়া আওয়ামী লীগ একটাই হয়, ছাত্রলীগ একটাই হয়, যুবলীগ স্বেচ্ছাসেবক। এবং আজকে যারা তৃণমূলে কাজ করছে, আমি অনেকের সাথে কথা বলি, কাজ করি, আমি মাঝে মাঝে ভাবি আমি হয়তো আমি একটা বেহেশতে বসবাস করছি। এক একজন মহিলা যে পরিমাণে কষ্ট করছে, কিন্তু তারপরে কিন্তু জানেন এদেরকে কেউ একসাথে করে আনেনি, তারা নিজেরা একসাথে হচ্ছে, তারা নিজেরা কাজ করে নিজেদেরকে সংগঠিত করছে। আমি তাদেরকে সেলুট জানাই। তাদের কাছে কোনো কিচ্ছু নাই, কিন্তু তাদের মনের যে শক্তি, তারা শেষ হয়ে যায়নি। কারণটা কি জানেন? কারণ আমাদের যে 4টা জাতীয় স্তম্ভের উপরে আমাদের বিশ্বাস, আমরা ওটাকে এখনো বিশ্বাস করি, এবং আমরা আমাদের দেশটাকে সে আগে জায়গায় দেখতে চাই। তবে মনে রাখবেন, আমরা ক্ষমা করতে পারি, কিন্তু আমরা ভুলে যাই না, ভুলে যাওয়া উচিত না। আমরা যদি ভুলে যাই, আমরা আবারও ভুল করব। তবে আমার কাছে মনে হয় না যে আমরা এই জায়গাটা থেকে কখনো বিচ্যুত হব, আর হবে না। কেউ একদিনের ফেসবুকের পাতা পাল্টিয়ে যদি এসে লাল থেকে সাদা হয়ে বলে আমি ভুলে গেছি, আপনি 15-20 বছরের বাচ্চাটাকে আপনি ধরতে পারেন। যে ব্যক্তি 50-55, তারটাকে আপনি কখনো মনে করবেন না যে সে মুক্তিযুদ্ধে বিশ্বাস করছে। অতএব এই ব্যাপারটা আমি সবার কাছে অনুরোধ করব, কারণ পাতা খুললে দেখতে পাই তো কষ্ট হয়। কারণ এই লোকগুলি যে পরিমাণ করেছে, তাদেরকে মাফ করা উচিত, এবং তাদের পাতা দেখে আপনি বলবেন না যে তারা পরিবর্তিত হয়নি। তারা এসছে আবারও কি করে ভেতরে ঢুকে আবারও সর্বনাশের খেলাটা তারা খেলতে পারে। সেটা হোক শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অথবা স্টুডেন্ট, অথবা যারাই হোক না কেন, শিল্পীরা, তাদেরকেও আমরা হিসাব করব। কারণ আমরা দেখছি কে কি করছে না করছে। আমাদের পাতা ভরা, আমার মনে আমাদের সবার ফোনের ভেতরে স্ক্রিনশটে ভরা, কারণ আমরা কিছু তো আমাদের কাছে নেই। সেই স্ক্রিনশট গুলো হচ্ছে আমাদের হচ্ছে একটা দলিল। আর তাই মনে করি ইনানের মতো যারা আছে, অন্যান্য যারা কাজ করছেন, তাদের প্রতি আমাদের অনেক অগাধ বিশ্বাস এবং আমাদের শ্রদ্ধা থাকলো। আর আমরা যারা বিদেশে আছি, আমার কাছে মনে হয়, আমি সবার পক্ষ হয়ে কথা বলি, যে আমরা কাজ করছি, আমরা সব জায়গায় আছি, এখানে আমাদের ব্যক্তি বিশেষের কোনো কাজ না, আমরা দলীয় ভাবে কাজ করছি। হয়তো আমি এই মুহূর্তে একা কথা বলছি, কিন্তু আমি আসলে কথা বলছি সারা আমার আজকে যুক্তরাষ্ট্রে যারা তাদের সবার পক্ষ থেকে। কারণ আমরাও চাই আমাদের দেশটা স্বাধীন হোক। জামাত ইসলাম শিবিরদেরকে উৎখাত করা হচ্ছে আমাদের বড় জিনিস। আমরা আমাদের পতাকাকে আবারও দেখতে চাই। আমরা চাই না আমাদের সারা জীবনের একটা সবচেয়ে বড় প্রাপ্তি, আমাদের 32 নাম্বার একটা বাড়ি, সেটা নিজস্ব কোনো রূপ ছিল না, সেটা ছিল বাংলাদেশের চিত্র, কোটি মানুষের চিত্র, মুক্তিযুদ্ধের চিত্র, স্বাধীনতার চিত্র। সেটাকে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। অতএব এই জিনিস আমরা কখনো মেনে নিব না, এবং যার জন্য আজকে তৈরি হচ্ছে ডক্টর ইউনূস কোনোদিনও ক্ষমা পাবেন না। পৃথিবীর যেই প্রান্তেই যাক না কেন, তাকে আমরা এনে সেই বিচারের ব্যবস্থা করব।
একেবারেই তাই আপা। আমার সম্ভবত এই জায়গাটার সঙ্গে কারো, যদি সে বাঙালি হয়, যদি সে মুক্তিযুদ্ধের পক্ষে হয়, মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে, সে যদি ৭১ এর যে আদর্শ, সেই আদর্শকে বিশ্বাস করে, নিজেকে বাংলাদেশের নাগরিক বলে দাবি করে, তাহলে এই জায়গাটা আসলে দ্বিমত করবার কোনো সুযোগ নেই। তো আ আজকে যারা এত সময় আমাদের সঙ্গে লাইভে যুক্ত ছিলেন, মানে এই প্রোগ্রামটা যারা দেখলেন আমাদের, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এতটা সময় দেখবার জন্য। সময়ের যোদ্ধা নামে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের একটা নতুন প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। যেখান থেকে নিয়মিতভাবে কথা বলা হবে মুক্তিযুদ্ধের পক্ষে, গণমানুষের পক্ষে, বাংলাদেশের পক্ষে। আপনারা সময়ের যোদ্ধার সঙ্গে যুক্ত থাকেন দি পলিটিক্যাল ড্রামার সঙ্গে। ইনান ভাই, আমি সর্বশেষ আপনার কাছে শুধু একটা পয়েন্টে জেনেই আমরা এই ইয়েটা শেষ করব লাইভটা। সেটা হচ্ছে আ একটা জায়গা বারবার বলা হচ্ছে ইউনূস এবং এনসিপি টাইপের যে সংগঠনগুলা, তাদের পক্ষ থেকে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, শেখ হাসিনা যদি আবার ক্ষমতায় আসে, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, আমাদের সবাইকে মেরে ফেলবে, কয়েক লক্ষ কোটি মানুষ মেরে ফেলবে তারা। তো এই যে একটা আতঙ্ক মানুষের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে খুব সচেতনভাবে, যে তুমি একটা সেকেন্ডের জন্য হলেও যদি জুলাই আন্দোলনকে সমর্থন করছো, শেখ হাসিনা আসলে তোমাকে ফাঁসি দেবে, এটা কনফার্ম। হ্যাঁ? এই যে একটা ব্যাপার ঢুকিয়ে দেয়া হচ্ছে, মানে মানুষ যাতে শেখ হাসিনাকে ভয় পায়, আওয়ামী লীগকে ভয় পায়। জাস্ট এই ন্যারেটিভটার জায়গায় আপনার যে মতামতটা, সেটা একটু জানতে চাইবো ছোটর উপরে। কারণ এই বার্তাটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে। জি, ধন্যবাদ। দেখুন, জুলাই আগস্টে এই মেটিকুলাস ডিজাইনের মধ্যে করে লক্ষ কোটি মানুষ এই ভুল পথে পা বাড়িয়েছে। এটি সত্য। এখানে আমাদেরও হয়তোবা ভুল ছিল বা ব্যর্থতা ছিল যে আমরা সত্যটা বা সঠিক বিষয়টা বুঝাতে তাৎক্ষণিকভাবে সক্ষম হইনি। তো তার মানে এই না যে যারাই আন্দোলনে গিয়েছে বা যারাই আমাদের বিপক্ষে কথা বলেছেন তাদের সবাইকেই বিচারের মুখোমুখি করা হবে বা বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। বিষয়টি এমন নয়। এমন কোনো কথা নেত্রীও কখনো বলেননি, আমরাও কেউ কখনো বলিনি। হ্যাঁ, আমরা হয়তো ফলো আপ করেছি যে কারা কি করেছে, আমরা সেটি পর্যবেক্ষণ করেছি, অবজার্ভ করেছি, আমরা দেখেছি, আমাদের কাছে তথ্য উপাত্ত রয়েছে, এটি সঠিক। কিন্তু আমরা কখনোই এই কথা বলিনি যে জুলাই আগস্টে যারা ওই আমাদের বিরুদ্ধে আন্দোলনে গিয়েছে বা আমাদের বিরুদ্ধে কাজ করেছে আমরা তাদেরকে দেখে নেব বা তাদের প্রতিশোধ নেব, এরকম কোনো কথা আওয়ামী লীগ থেকে দলীয়ভাবে কিংবা শেখ হাসিনা বা তার কোনো কর্মীর থেকে বলা হয়েছে এমন কোনো প্রমাণ কেউ দেখাতে পারে বলে আমরা ব্যক্তিগতভাবে মনে করি না। এবং আমরা বলতে চাই যে আমাদের লক্ষ্য রয়েছে, আমরা অবশ্যই দেশে যে তন্ত্রের হত্যা হয়েছে, দেশে যে জনগণের উপরে নির্বিচারে নির্যাতন হয়েছে, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে স্নাইপার রাইফেল দিয়ে শিক্ষার্থীদেরকে হত্যা করে শেখ হাসিনা এবং তার সরকারের উপর দায় চাপানো হয়েছে, সেই হত্যাকারীদেরকে বিচারের আওতায় আনা, সেই হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে, সেই হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে। কারা এই মেটিকুলাস ডিজাইনের সাথে ছিল, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে দেশের হাজারো শিক্ষার্থী, ছাত্র, আওয়ামী লীগের ভাই বন্ধু, ছাত্রলীগের নেতাকর্মী, পুলিশ হাজার হাজার কারা হত্যা করলো, এদেরকে বিচারের আওতায় আনবে। কারা আমাদের লক্ষ লক্ষ মানুষের ঘরবাড়ি লুটপাট করলো, অগ্নিসংযোগ করলো, লুণ্ঠন করলো, তাদেরকে বিচারের আওতায় আনা হবে। কারা আমাদের লোকজনকে মেরেছে, কুপিয়েছে, হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, হামলা করেছে, তাদেরকে বিচারের আওতায় আনা হবে। অর্থাৎ প্রচলিত আইনি ব্যবস্থায় বিচারগুলো নিশ্চিত করা হবে। এক্ষেত্রে মানে কারো বিচলিত হওয়ার কিছু নেই। যারা কোনো প্রকার সন্ত্রাস, গুম, খুন, লুণ্ঠন, চাঁদাবাজি, সন্ত্রাসীর সাথে যুক্ত ছিলেন না, তাদের সাথে আমাদের কোনো বৈরিতা থাকবে না সামনের দিনে, এবং আমরা তাদেরকে অহেতুক অমূলক ভাবে কোনো প্রকার হয়রানি কিংবা বিচারের আওতায় আনার মতো মানসিকতা বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন হিসেবে আমরা ধারণ করি। এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্পষ্ট বার্তা যে আমরা অবশ্যই বিচারের মাধ্যমে সকল কিছু নিশ্চিত করবো, আমরা কখনোই আক্রমণাত্মক হয়ে কারোর সাথে কোনো প্রকার বৈরী আচরণ করবে না, এটি তার স্পষ্ট নির্দেশ, এবং তার নির্দেশনার বাইরে এই আওয়ামী পরিবারের কেউ যাবার কোনো সুযোগ রয়েছে বলে আমরা মনে করি না। ধন্যবাদ। একদমই তাই। আমরাও বিশ্বাস করি যে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ আসলে এই আদর্শটাই বিশ্বাস করে রাজনীতি করে তারা, প্রতিহিংসার রাজনীতি না। কিন্তু যে অপরাধী, যারা দেশবিরোধী চক্রান্ত করেছে, তাদের নিশ্চয়ই সাজা পেতে হবে। এই জায়গাটায় কোনো রকম ক্ষমা করবার সুযোগ নেই, এবং সেটা শতভাগ আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই, তাদের অপরাধ প্রমাণের মাধ্যমেই। যারা এত সময় পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন, সবাইকে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি শেখ ইনান ভাইকে দীর্ঘ সময় দেওয়ার জন্য, আমাদের এই আলোচনায় যুক্ত হবার জন্য, এবং নাহিদা নাসের আপাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই আবার পরবর্তীতে কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।